এই মুহূর্তে দাঁড়িয়ে আবার উত্তপ্ত হয়ে উঠেছে ইরানের পরিস্থিতি। আর ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এটা একটা সিদ্ধান্ত নেবার সময়। 10 দিন আগে তিনি বলেছিলেন, যদি ইরান সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা ব্যবহার করে তবে যুক্তরাষ্ট্রে তাদের উদ্ধারে যুক্তরাষ্ট্র এগিয়ে আসতে প্রস্তুত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছিলেন যে আমেরিকা পুরোপুরি প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে পদক্ষেপ নিতে তৈরি। এবং আমরা দেখতেও পাচ্ছি তাই যে আমেরিকা কিন্তু ইতিমধ্যে তৈরি এবং ইউএস এর নিউক্লিয়ার B2 বম্বার মুখ হয়ে রয়েছে তার ইরানের দিকে। ইরানের সহিংস দমন পীড়ন কিন্তু পুরোদমে শুরু হবার আগেই এই কথা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এবং এখন এর ভয়াবহতা মর্মান্তিকভাবে প্রকাশ পাচ্ছে। তখন বিশ্ব অপেক্ষা করছে ট্রাম্প কিভাবে প্রতিক্রিয়া দেখান সেটা দেখার জন্য। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া আর কেউই জানে না যে তিনি কি করতে চলেছেন বা তিনি কি করতে পারেন। বিশ্বকে অপেক্ষা করতে হবে এবং বিশ্ব একটা অনুমান করতে পারে যে কি হতে চলেছে। কিন্তু এখন প্রশ্নটা এটাই যে আর কতক্ষণ। রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন যে তিনি কিছু অত্যন্ত শক্তিশালী বিকল্প বিবেচনা করেছেন। ভেনেজুয়েলার ঘটনার পর, ভেনেজুয়েলার সাফল্যের পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করাকে ইতিহাসের অন্যতম সফল অভিযান হিসেবে বর্ণনা করেছেন। সামরিক বাহিনী মোতায়েনের প্রলোভন নিশ্চয়ই অনেক বেশি এবং এই যে ঘটনাগুলো আমরা দেখছি সেই ঘটনাগুলো কিন্তু প্রমাণ করছে যে আমেরিকা দূর থেকে হামলা চালাতে পুরোপুরি সক্ষম। এবার কি হয়েছে না, B2 স্টেলথ বোমারু বিমানগুলো মিসৌরির হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে 30 ঘন্টার আসা যাওয়ার মিশনে উড়ে গিয়েছে। ইরানের দুটো সবথেকে গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে বাংকার ধ্বংসকারী কিন্তু বোমাও এর আগে আমেরিকা ফেলেছিল। আমেরিকা একই ধরনের আরো হামলা চালাবে নাকি বর্তমান দমন পূরণের জন্য দায়ী সরকারের নির্দিষ্ট অংশের ওপর লক্ষ্যবস্তু ভিত্তিক হামলা চালাবে? সেটা যাই হোক না কেন, এটা ধরে নেওয়া যুক্তিসঙ্গত যে ওয়াশিংটনের কাছে ব্যবহারের জন্য একটা দীর্ঘ লক্ষ্যবস্তুর তালিকা রয়েছে। কিন্তু এখন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গত 46 বছর পর ওয়াশিংটনের সামরিক হিসেব নিকেশের পেছনে একটা বড় প্রশ্ন কাজ করছে। ট্রাম্প প্রশাসন কি আসলে ইরানে কি অর্জন করতে চাইছে? আমরা এই প্রশ্নটা নিয়েই আলোচনা শুরু করব। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ R.K. শ্রীবাস্তব। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। শুরুতে এই প্রশ্নটাই আপনার কাছে রাখতে চাইবো যে ট্রাম্প এই মুহূর্তে একেবারে B2 তাক করে রেখেছে ইরানের দিকে এবং যত আমেরিকান নাগরিক আছে তাদেরকে বলা হচ্ছে ইরান ছেড়ে চলে আসতে। কি চাইছেন ডোনাল্ড ট্রাম্প? তিনি আসলে ইরানে কি অর্জন করতে চাইছেন? ভেরি গুড। এটাই আমরা বলি যে টার্মিনাল অবজেক্টিভ, ওটা টার্মিনাল অবজেক্টিভ কি উনি কি চাইছেন, দ্যাট ইজ টার্মিনাল অবজেক্টিভ। আর ওই টার্মিনাল অবজেক্টিভটা লুকিয়ে আছে ওনার যতগুলো অ্যাকশন হচ্ছে ধাপে ধাপে, অনেক এটা সূক্ষ্ম ভাবে এটাকে আমাদেরকে অ্যানালিসিস করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনি একটু কাইন্ডলি একটু দেখুন যে এনার যে ন্যাশনাল স্ট্র্যাটেজিক পেপার যেটা বেরিয়েছিল ডিসেম্বর 2025-এ, উনি বলেছিলেন ভেনেজুয়েলার কথা। উনি ওখানে অপারেশনটা করলেন, ভেনেজুয়েলার অপারেশনটা করলেন, রাইট? ওনার প্রেসিডেন্টকে নিয়ে গেলেন, উনি অয়েল চোক করলেন, সব ঠিক। ওই পেপারে আপনার দেওয়া আছে কি এবার আফটার দ্য ইস্টার্ন হেমিস্ফিয়ার, যখন ওটা আপনার নর্থ, সেন্ট্রাল অ্যান্ড সাউথ, এটা আমেরিকার যতগুলো রিসোর্সেস আছে, ন্যাচারাল রিসোর্সেস আছে, ওইটা সিকিউর করার পর ওটাকে কলোনাইজেশন করতে পারবো না, ওদের ইকোনমিক যতগুলো জিনিস ছিল আমরা কন্ট্রোল করব, তারপরে আমরা এশিয়ার দিকে যাব। এই এশিয়ার দিকে তিনটে জিনিস আমি বলবো, দুটোই কেন তিনটে। গতকাল কি হলো জানেন? এই আমাদের কাছে আমেরিকান অ্যাম্বাসেডর যিনি নমিনেটেড ছিলেন, নভেম্বর মাসে এসেছিলেন, উনি এখন এসে জয়েন করলেন। আর ওরা একটা অদ্ভুত আছে, ওনাকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে জানেন কি? ওনাকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে সাউথ এশিয়া অ্যান্ড মিডল ইস্ট এশিয়া। তার মানে উনি কে আছেন? উনি তো কোনো ক্যারিয়ার ডিপ্লোম্যাট নয়, উনি ট্রাম্পের একটা গল্ফ পার্টনার, উনি একটা ইকোনমিক পার্টনার। ওনাকে ইন্ডিয়াতে পাঠানো হয়েছে। আর স্টেটমেন্টটা আপনি পড়ে নিন, উনি বলছেন, আর এটা কিন্তু ডিপ্লোম্যাটিক নাইসিটি নয়, এটা ডিপ্লোমেসির জন্য কিন্তু বলা হয়নি, যে উনি বলছেন কি ইন্ডিয়া আমাদের খুব গুরুত্বপূর্ণ বন্ধু আছে, আমাদের যে এই যে ইকোনমিক জিনিস আছে ওটা খুব শীঘ্রই আমাদের আজ থেকে আরম্ভ হচ্ছে কথাবার্তা। আর আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প আছেন, উনি আর যে আমাদের মোদি সাহেব আছেন, আমাদের প্রধানমন্ত্রী আছেন, ওনার যে রিলেশনশিপ আছে এটা রিয়েল। আপনারা তো সব দেখেছেন, 5-6টা পয়েন্ট উনি দিয়েছেন, রাইট? ওনার কিন্তু আসার টাইমিংটা ইম্পর্টেন্ট। আর ওই টাইমিং এর সঙ্গে এই যে আপনার সামরিক বিল্ড আপ হচ্ছে ওইটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইন্ডিয়া। আপনি দেখলেন
দ্বিতীয় আপনি দেখুন বরগাম এয়ারফিল্ড, ওরা বলেছিল, ট্রাম্প বলেছিলেন যে আমার জন্য সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস আফগানিস্তানের ডিপার্চারের পর, আফগানিস্তান থেকে যতগুলো সোলজার, আমেরিকান সোলজার চলে যাওয়ার পর উনি বললেন না 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 না, আমাদের যেটা স্ট্র্যাটেজিক, জিও স্ট্র্যাটেজিক পজিশন আছে ওর মধ্যে আফগানিস্তানের বরগাম এই এয়ারফিল্ডটা ইম্পর্টেন্ট। এখন দেখুন তো কত দূর থেকে ওদেরকে স্টিল বম্বার আনা হচ্ছে, ভেরিয়াস কনস্টেলেশন কতগুলো বানানো জিনিস নিয়ে আসছে। আর যদি বরগাম এয়ারফিল্ড যেটা ছিল আফগানিস্তানে যদি ওনাদের কন্ট্রোলে থাকতো তাহলে ওদের সব জিনিস ওখানে পেতেন ওরা। তো দিস ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। থার্ড, কেন আমেরিকাকে কেন পাকিস্তানকে এত গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, এই আপনার যদি অপারেশন হয় ইরানে আপনি বুঝতে পারবেন। এই পাকিস্তান, আমি এই যে জায়গাটা ইসলামিক আসতে চাইবো স্টেটের যে যদি ইরানে অপারেশন হয় পাকিস্তানকে তো আমেরিকা গুরুত্ব দিয়ে রেখেছে, আপনিও সেটা বলছেন যে আমেরিকার সঙ্গে পাকিস্তান, কিন্তু ইরানের সঙ্গেও তো পাকিস্তানের একটা সম্পর্ক রয়েছে এবং এই যে ইসলামিক যে কান্ট্রিগুলো রয়েছে সেই নিরিখেও তো পাকিস্তানের সঙ্গে ইরানের ভালো একটা সম্পর্ক। তাহলে পাকিস্তান এক্ষেত্রে কার দিকে যাবে? এই যে 12 দিনের যেটা যুদ্ধ হয়েছিল, আগে আমি বলে দিই ইরান এত সহজ দেশ নয়, এটা ভেনিজুয়েলা নয়। ইরানের যা মানুষগুলো আছে ওরা ব্যাটেল হার্ডেন, ওরা যুদ্ধে অনেকবার গেছে। খামেনির বিরুদ্ধে কিন্তু তো আমরা তো সেই একই ধরন দেখতে পাচ্ছি যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি, ভেনেজুয়েলার ক্ষেত্রে দেখেছি। এখানেও তো আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে প্রচুর মানুষ ক্ষিপ্ত, তারা তো বিক্ষোভ দেখাচ্ছেন, প্রায় 500 বিক্ষোভকারী শেষ হয়ে গিয়েছেন। আপনি কাইন্ডলি এইটাই আছে ন্যারেটিভ বিল্ড আপ, এটা অ্যালগোরিদম ওয়ার, এটা মাইন্ড ওয়ার চলছে, এটা শেপিং অফ দ্য ন্যারেটিভ চলছে। আপনাকে একটা এর মধ্যে খুব ভালো সুন্দরভাবে আমি বলে দিই, এটা আপনারাও দেখাতে পারেন হয়তো আপনার কাছে যদি থাকে। একজন মেয়েকে দেখানো হলো গত সপ্তাহে, ও খোমেনির একটা ছবি নিয়ে সিগারেট জ্বালাচ্ছিল, আর ওর মধ্যে একটা স্লোগান ছিল ওমেন ফ্রিডম, এরকম ওদের একটা স্লোগান দেওয়া হয়েছিল। ওই মহিলার যখন ফ্যাক্ট চেক হয়েছে, ফ্যাক্ট চেকের পর বোঝা গেল উনি ইরানিয়ান নয়, উনি কানাডাতে আছেন, উনি এখন একটা জুস লোক আছেন। তার মানে ফলস নেগেটিভ দিয়ে, ফলস ছবি দিয়ে 48 বা 80 আওয়ার্স ওখানে ইন্টারনেটটা ক্লোজ ডাউন আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু 80 আওয়ার্স যদি ওখানে ক্লোজ ডাউন আছে, তাহলে এতগুলো ছবিগুলো কোত্থেকে বেরোচ্ছে? কি প্রত্যেকটা সিটিতে, প্রত্যেকটা জায়গায় এত বড় বড় হচ্ছে আপনার বিক্ষোভ প্রদর্শন হচ্ছে, এটা কোত্থেকে আসছে? এটা সব প্লান্টেড। এটা ক্লোজ ইন ক্লোজ আউট, ওল্ড পিকচার নিউ পিকচার, এত ক্রেডিবিলিটি ভাবে অসস্থামা হাতো, কিন্তু আসতে বলা হচ্ছে নরো বা কুঞ্জরো। কিন্তু কোথাও গিয়ে ছবিটা সেই 2006 সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে উঠেছিল ইরাকে, তার সঙ্গে মিলে যাচ্ছে নাকি? বিলকুল সেই, কিন্তু এবার এটা সাকসেসফুল হচ্ছে না। এটা আপনি দেখুন, ইরাক